আমার মনে আছে বেশ কয়েক বছর আগে, আজ থেকে 10 বছর আগে একটা টাস্ক ফোর্স করা হয়েছিল। সেখানে বাইরের পক্ষ থেকে আমি এবং আমার সহকর্মী কয়েকজন ছিলেন। সেখানে পুলিশের, এসবির, তারপরে ডিফেন্সের, এনএসআর, বিভিন্ন একটা সমন্বয়ে IOM, সবাই মিলে একটা টিম করে আমরা এয়ারপোর্টে মাঝে মাঝে চেক করতাম। এখন দেখা যাচ্ছে ভিজিট বিষয় যাচ্ছে, সেই যে ভালো করে জুতার ফিতা বাঁধতে পারে না, শার্টটা কলারটা ঠিক করে রাখতে পারে না, সে যাচ্ছে কোথায়? সে ল্যাঙ্গুয়েজ কোর্স করতে যাচ্ছে, তার বেসিক এডুকেশন হচ্ছে সে ইংলিশ শিখতে যাচ্ছে, তার বেসিক এডুকেশন হচ্ছে ক্লাস 8। কিংবা সে ফিলিপাইন যাচ্ছে ভ্রমণে, সে বাংলাদেশের কক্সবাজার কি আছে এটা জানে না। আমরা তাদেরকে যখন এরকম এয়ারপোর্ট ধরেছিলাম তখন সে কোনো উত্তর দিতে পারে নাই। আমরা তাদের পাসপোর্টগুলো তখন এসবিতে দিয়েছি। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এখন দিন শেষে কতগুলো প্রশ্ন চলে আসে যে যখন যাদের ভিসা আছে, মানে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীরও আসলে একটা বিড়ম্বনায় ওনারা পড়েন মাঝে মাঝে, যে সরকার তাদেরকে পাসপোর্ট দিয়েছে, আপনার কনসার্ন কান্ট্রি তাদেরকে ভিজিট ভিসা দিয়েছে, আমি ইমিগ্রেশন অফিসার, আমার কি রাইট রয়ে গেছে তাকে হেনস্থা করার? এর মধ্যে তো জেনুইন কেস হতে পারে না। আমি সেটাই আপনাকে বলছি যে অনেকে যারা জেনুইন আছে তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, অথচ এ ধরনের পাসপোর্ট নিয়ে প্রথম ভিসা নিয়ে এই জন্য তখন প্রশ্ন উঠছিল, আমরা মন্ত্রণালয় মেনে করছিলাম যে এই জাতীয় কেস তাদের পক্ষে করা সম্ভব না, কারণ যার জেনুইন দোজ হু আর হোল্ডিং দ্য পাসপোর্ট অ্যান্ড ভিসা, তাদেরকে তো মানে আটকাইতে পারে না। তো এই জন্য পৃথিবীর বাইরের দেশে কি হয়, বাইরের দেশে আলাদা ইমিগ্রেশন পুলিশ রয়ে গেছে, এয়ারপোর্টে ইমিগ্রেশন পুলিশের আলাদা একটা ট্রেনিং একদম। এরা পার্টিকুলারলি এদের আর অন্য কোনো কাজ দেয়, কোথাও পোস্টিং নাই। এরা ওই যে হয় বর্ডার ইমিগ্রেশন, এয়ারপোর্ট ইমিগ্রেশন, মানে রয়ে গেছে, মানে এরা এখানে স্পেশালাইজড। তারা চোখ দেখলে বুঝতে পারে, কথা বলতে পারে, এরা মানে কতটুকু করবে, এগুলো একটা সময় সাপেক্ষ ব্যাপার। তারপর আমাদের দেশের স্বার্থে আমাদেরকে একটু সতর্ক থাকলে পরে আমরা মনে হয় কিছুটা অন্তত কমিয়ে আনতে পারবো, বন্ধ করতে পারবো, এই কথাটা নিশ্চয়তা দেওয়া যায় না, কমিয়ে আনতে পারবো। এই যে এখানে ইতালি গ্রামের কথা বলছিলেন, ইতালি গ্রামের লোকজন কি জানে না যে অনেকেই মারা যাচ্ছে, তারপরেও তারা এইভাবে কেন প্রলুব্ধ হচ্ছেন? ভাই, ট্রাফিকিংটা হয় তারা জেনেই যাচ্ছে। ট্রাফিকিংটা কি? ট্রাফিকিংটা হচ্ছে কি, তারা জেনেই যাচ্ছে তারা এইভাবে যাবে, তারা ব্রাজিল হয়ে যাবে, তারা কিউবা হয়ে যাবে, তারা ওইখানে বর্ডার দিয়ে আমেরিকায় ঢুকবে, কন্টেনারের ভিতর দিয়ে সে মানে 100-500 কিলোমিটার পাড়ি দিতে হবে, তারপরে যায় সেখানে কিছুদিন থাকবে, তারপরে রিফিউজি ক্যাম্পে তাদেরকে নিবে, সেখান থেকে আবার টাকা দিয়ে তাদেরকে ছাড়াবে। এইভাবে মানে তাদের 2-3 মাসের একটা প্রোগ্রাম তাদের থাকে। এই যে কি সোকল গেম, আপনি শুনতে পাচ্ছেন না, গেম দিবে, একবার এখানে রাখে, একবার ওখানে রাখে। এই যে এইসব শব্দগুলো তারা জেনেই যাচ্ছে, যারা যাচ্ছে, কারণ ওখানে যারা আছে ইটালিতে তারা তাদেরকে আকর্ষিত করছে। সুতরাং ওই যে লোক আগে পাঠিয়েছে তাকে দিয়ে ধরে আবার ওই সোকল গেমের আওতায় তারা যাচ্ছে। সুতরাং যারা যাচ্ছে তারা জেনেই যাচ্ছে। সরকার বারবার বলছে এভাবে বিদেশে যায়েন না, আমরাও বলিয়ে দেবে এভাবে বিদেশে যায়েন না, কোনো রেগুলার রিক্রুটিং এজেন্সি এই প্রসেসে যাবে না, কারণ এটা তাদের দায়িত্ব নয়। তারা রিক্রুটিং এজেন্সি প্রসেস করেই পাসপোর্ট সরকারের অনুমতি নিয়ে, ইমিগ্রেশন ক্লিয়ারেন্স নিয়ে। আপনি দেখবেন যে এদের কোনো ইমিগ্রেশন ক্লিয়ারেন্স নাই, এদের কোনো সরকারি অনুমতি নাই, এদের আছে শুধু ট্যুরিস্ট ভিসা নিয়ে দুবাই যাওয়ার অনুমতি, অথবা ট্যুরিস্ট ভিসা নিয়ে সুদানে যাওয়ার অনুমতি, ট্যুরিস্ট ভিসা কেনিয়া যাওয়ার অনুমতি, ট্যুরিস্ট ভিসা নিয়ে শ্রীলঙ্কা যাওয়ার অনুমতি। এগুলা ওই দিক দিয়ে গিয়ে বিভিন্ন রুটে তারা ঢুকছে। হায়দার ভাই, দুবাইতে গত সপ্তাহে বা তার 2-1 দিন আগে ট্রান্সফার ভিসা চালু হয়েছিল, আবার বন্ধ হয়ে গেছে। এতে তো বাংলাদেশি শ্রমিকরা খুবই একটা অস্বস্তির মধ্যে আছে। দুবাইতে তো এখন ওগুলা যারা এক্সিস্টিং দুবাইতে আছেন তারাও আসলে ভিসা না দুবাই তো খুব এখন আমাদের এই ওয়ারের পরে দুবাই তো আপনার ইউএইর মধ্যে আবুধাবি তাদের নিজস্ব রিসোর্স আছে। দুবাইতে রিসোর্স হচ্ছে ট্যুরিজম, রিয়েল এস্টেট এবং বিভিন্ন আপনার বিজনেস হাব।
আপনি তথ্য তো জেনে থাকবেন সবচেয়ে বেশি এফেক্টেড হচ্ছে দুবাই, যেহেতু ওদের অন্য কোনো রিসোর্স নাই এবং ওখানে ইকোনমির প্রায় 7% ডিক্লাইন করছে, রিয়েল এস্টেট একই অবস্থা। তো এগুলো এফেক্ট তার সবচেয়ে বেশি হচ্ছে দুবাইতে যারা আছে তাদের। না, বাংলাদেশিদের ভিসা ট্রান্সফারটা আসলে চালু হওয়ার পরে আবার বন্ধ হয়ে গেল, এই বিষয়ে আসলে না, চালু কখনো দুবাই ছিল না। দুবাইতে গত সপ্তাহে 2-1 দিনের জন্য অ্যাপ্লিকেশন নেওয়া শুরু হয়েছিল, সেটা আবার বন্ধ হয়ে গেছে। না, ওই দুবাইতে যারা যাচ্ছিল তারা বিভিন্ন এটাও কিন্তু প্রপার ওয়েতে না, বিভিন্ন প্রফেশনাল ভিসা যেটাকে বলা হয়, তো প্রফেশনাল ভিসা নিয়ে যেটা কিছু লোক আমাদের রেগুলার মাইগ্রেশন সেখানে হচ্ছে না, তো সেটা তো বন্ধ এখন। ওখানে যাওয়ার পর তো প্রশ্ন ওঠে না, দুবাই এয়ারপোর্ট তো বন্ধ। আমি বলছি হায়দার ভাই, দুবাইতে যারা আছেন তাদের লেবার যে ভিসায় যারা আছেন তাদের ভিসাটা ট্রান্সফার এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে আরে ট্রান্সফার। ভাই, আমি আপনাকে যেটা বোঝাতে চেষ্টা করতেছি, দুবাই নিজে অস্থিরতার মধ্যে আছে। আচ্ছা, ইউএইর মধ্যে মানে আপনার দুবাই ওই এরিয়াটা একটা অস্থিরতার মধ্যে আছে, ওখানকার যত এমপ্লয়ার আছে ওরাও নিজেদের অস্থিরতার মধ্যে আছে। সেখানে এখন আমি ট্রান্সফার কেমনে হবে, এগুলো চিন্তা করার বিষয় নয়। তারা নিরাপদে আছে, নিরাপদে থাকতে পারে, যাতে আমরা সেই দোয়াই করি এবং দিন শেষে তাদের যাদের ব্যবসা বাণিজ্য আছে সেগুলো কন্টিনিউ করার জন্য আমরা চিন্তা করি। আমরা তাদের ট্রান্সফার নিয়ে এখন চিন্তা করার কোনো সুযোগ নাই। গভর্নমেন্ট পলিসি এখন সেটা নিয়ে চিন্তা করতে পারবে না যে এই যে ওয়ারের ক্রাইসিসে আপনি ওই আগে বেঁচে থাকতে হবে। হ্যাঁ, আগে বেঁচে থাকতে হবে, বেঁচে থাকার প্রশ্ন আসছে সবচেয়ে বেশি।